তোমরা কি ভাবছো আমি কি সান্দাকফুতেই থেকে গেলাম? একদমই নয়। এরপরে কিন্তু কুইন্স অফ হিলও আমি যাব। সান্দাকফু সিরিজের সেকেন্ড ব্লগে তোমরা দেখেছো তুমলিং থেকে সান্দাকফু কি করে এলাম, কোন হোটেলে আমরা ছিলাম, কেমন ফুডিং ছিল ওখানকার, আলে সানসেট সবই তোমাদের আমি আগের ব্লগে দেখিয়েছি। যারা এখনও আমার আগের ব্লগ দেখেননি, আমি ডেসক্রিপশনে আগের ব্লগের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আর শুধু দেখলেই হবে না, একটা কমেন্ট আর সাবস্ক্রিপশন করতে একদম ভুলবেন না। তাহলে চলুন সান্দাকফু সিরিজের আমাদের শেষ সিরিজটা শুরু করা যাক। সর্বপ্রথম সবাইকে জানাই নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে ঘড়িতে 4:30 আর আমরা উঠে পড়েছি সান্দাকফু সানরাইজের জন্যে। সানরাইজ হোটেলের পাশে একটা উঁচু মতো একটা পিক ছিল, আর সেই পিক থেকেই আমরা কিন্তু মাউন্ট এভারেস্ট দেখতে পেয়েছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। খুব ঠান্ডা, -1 ডিগ্রি কাছাকাছি। চলুন তাহলে এবার সানরাইজ হোটেলের দিকে যাওয়া যাক। আজকে আমাদের তো সান্দাকফু থেকে বেরোনোর পালা। এখন বাজে ভোর 6টা আর আমরা চলে এসেছি হোটেলে এসেই একদম ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেছি। তোমাদের একটা ভিউ দেখাই, এটা আমাদের রুম থেকে ভিউ সানরাইজের। কি সুন্দর লাগছে না, গাছগুলো পুরো কালো আর সূর্যের আলোটা পড়ছে। ছোটবেলা যখন পেন্টিং করতাম এরকমই কোনো সিনারি আমরা ড্রয়িং করতাম, তাই না? এবার ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। সান্দাকফুতে আর কয়েকটা ঘন্টা, তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমাদের সকাল 9টার সময় গাড়ি আছে, গাড়ি আমাদের নিয়ে দার্জিলিংয়ের দিকে রওনা দেবে। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিই। সানরাইজ হোটেলের ব্রেকফাস্টে আছে ব্রেড, চিড়ের পোলাও, চাউমিন, ওটস আর ওখানকার স্পেশাল টিবেটান ব্রেড, আর তার সঙ্গে আছে ওখানকার দেশি মুরগির ডিম। সানরাইজ হোটেলের ফুডিং কিন্তু একদমই অতটা ভালো লাগেনি আমাদের। লাঞ্চে কেমন সবার রিভিউ ছিল সেটা তো আপনাদের জানিয়েছি, আমার রিভিউটাও এবার শুনুন। আমার লাঞ্চ একদমই ভালো লাগেনি। ডাল তো একদম পুরো পাতলা ছিল, আর বাকি যেগুলো সেগুলো একটাও টেস্টফুল ছিল না। ইভিনিং স্ন্যাক্স আপনারা যদি বিকেল 5টার মধ্যে আসেন তাহলেই কিন্তু একদম গরম গরম পকোড়া পাবেন। একটু লেট হলে কিন্তু পুরোটাই ঠান্ডা, পুরো বরফের মতো পকোড়া খেতে হবে। আমরা ওই জন্য ওটা স্কিপ করেছিলাম। ইভিনিং স্ন্যাক্সে ছিল টি অ্যান্ড ভেজ পকোড়া। এবার ডিনারের কথা বলি। ডিনারে ছিল আমাদের চিলি চিকেন, ফ্রায়েড রাইস, থুপ্পা, চাউমিন, যে যেমন অর্ডার দেবে সেরকমই আসবে। লাঞ্চের সময় কিন্তু বলে দিতে হবে ডিনারে আপনারা কি খাবেন। আমার পার্সোনালি ডিনার ব্রেকফাস্টটা ভালো লাগেনি। অ্যাজ কম্পারিজন টু সৎকার লজের ফুড কোয়ালিটি অনেক বেটার সানরাইজ হোটেলের থেকে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু লজিং কিন্তু খুব ভালো, রুমগুলো A+ রুম পাবেন আপনারা। সানরাইজ হোটেলের স্টাফ বিহেভিয়ার বলুন, রুম সার্ভিস বলুন, এগুলো কিন্তু খুব ভালো। তাই আপনারা কেউ যদি বুকিং করতে চান তাহলে কিন্তু অ্যাটলিস্ট 6 মান্থস আগে চেষ্টা করবেন বুকিং করে নিতে সানরাইজ হোটেলে। সানরাইজ হোটেল থেকে আমরা চেক আউট করে নিয়েছি, এবারে আমাদের কিন্তু বেরোনোর পালা। আবার সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। রাস্তা সেম হলো, আমাদের মন কিন্তু সেম নেই। আগেরবারে যে এক্সাইটমেন্ট ছিল যখন এসেছিলাম, এখন কিন্তু একটু মনে দুঃখও লাগছে। তুমলিং সান্দাকফুর এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের। আমার যতটা এক্সপেকটেশন ছিল সান্দাকফু অ্যান্ড তুমলিং নিয়ে, ঠিক ততটাই কিন্তু আমি স্যাটিসফ্যাকশন পেয়েছি। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা আমি প্রথমবার দেখলাম, পুরো যেন মনে হচ্ছিল আমি হাত দিয়ে যেন ধরতে পারবো। আর স্লিপিং বিউটির যে সৌন্দর্য সেটা তো কিছু বলারই নেই আমার। সান্দাকফু থেকে মানভঞ্জন যাব, মানভঞ্জন থেকে আবার গাড়ি চেঞ্জ করে দার্জিলিং আমাদের যাওয়ার প্ল্যান আছে। আর তার মাঝখানে কিন্তু লেপ্টজাগাতটাও হয়ে যাব আমরা। যত আমরা ট্রিপের শেষের দিকে চলে আসি ততই কিন্তু টাইমটা তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে। আমরা গৌরীবাস অলরেডি পৌঁছে গেছি। এসে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। সানরাইজ হোটেলের ব্রেকফাস্টটা খুবই ঠান্ডা ছিল, আমরা কেউই খেতে পারিনি। তাই জন্য এখানে এসে গরম গরম ম্যাগি, মোমো, কফি এগুলো ট্রাই করব। গৌরীবাসে তো এই একটা রেস্টুরেন্ট আমি দেখেছি, সেটা হচ্ছে ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট। যখন আমরা এখান থেকেই গেছিলাম সান্দাকফু তখন আপনাদের কিন্তু দেখিয়েছিলাম। আর আমরা এখানেই ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে আপনারা যেমনভাবে ম্যাগি করতে বলবেন ওরা সেভাবেই করে দেবে, আর খুবই টেস্টি, খুবই ভালো বিহেভিয়ার সবার। ম্যাগির প্রাইস ছিল 60 রুপিস, কফি হচ্ছে 50 অ্যান্ড মোমো ছিল 1 প্লেট 100 রুপিস। আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার কিন্তু ডিরেক্টলি একদম মানভঞ্জনে দাঁড়াবো।
আমরা মানভঞ্জন পৌঁছে গেছি। এখান থেকে আমাদের যে এনজেপি থেকে যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়ি কিন্তু অলরেডি এসে গেছে। চলুন এবার গাড়িটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই। যেইভাবে আমরা চেক ইন প্রত্যেকটা জায়গা চেক পয়েন্টে করেছি সেইভাবে কিন্তু চেক আউটও আমাদের করতে হয়েছে। মানভঞ্জনে কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা সেই দাদাই করে দিয়েছিল চেক আউটের সব ফর্মালিটিস। বাকি রাস্তা আর দার্জিলিংয়ের জন্য আমরা জল প্যাক করে নিলাম। একটা জিনিস আপনাদের বলে রাখি, মানভঞ্জন থেকে দার্জিলিং যাওয়ার জন্যে মানভঞ্জন থেকে একটা শাটল পাওয়া যায়, সেটা সুখিয়া পুকুরি অবধি যাবে, মানে সুখিয়া পুকুরি বাজার অবধি। তারপর সুখিয়া পুকুরি বাজার থেকে আর একটা শাটল নিয়ে আপনাদের দার্জিলিং যেতে হবে। ম্যাক্সিমাম আপনাদের 50 থেকে 100 টাকা ভাড়া নেয়। এটা হচ্ছে সিজন টু সিজন ভ্যারি করে। মনে করে দেখুন, আপনাদের আমি আমার ফার্স্ট ব্লগে বলেছিলাম যে মানভঞ্জন থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমাদের ট্যুর এজেন্টই আমাদের গাড়ি দিয়ে দেবে, আর আমরা তাতেই যাব। মানভঞ্জন থেকে লেপচা জায়গাতে ডিস্টেন্স হচ্ছে 11.1 কিলোমিটার। এবার আমাদের গন্তব্য কিন্তু লেপচা জগৎ। দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার এলেই কিন্তু লেপচা জগতে আপনারা পৌঁছে যাবেন। লেপচা জগৎ পুরোটাই হচ্ছে দার্জিলিংয়ের একটা পাহাড় ঘেরা গ্রাম। যারা ঘুরতে এসে একটু অফবিট ভালোবাসে, একটু শান্ত পরিবেশ ভালোবাসে, তাদের জন্য লেপচা জগৎ কিন্তু একদম বেস্ট প্লেস। হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা কিন্তু লেপচা জগৎকে ট্যুর প্যাকেজের ইনক্লুড করতে পারেন। লেপচা জগতে অল্টিটিউড হচ্ছে 6956 ফিট অ্যাবভ দ্য সি লেভেল। লেপচা জগতে পাইন ফরেস্ট সব সময় রেডি আপনাদের ওয়েলকাম জানানোর জন্যে। এটা হয়তো অনেকেই জানেন আপনারা, লেপচা অধিবাসিত একটি গ্রাম, তাই নাম লেপচা জগৎ। গ্রাম ঘিরে রয়েছে শুধু ওক, পাইন আর রডোডেনড্রনের সমাহার। অনেক তো ঘোরা ফটো তোলা হলো পাইন ফরেস্টের মধ্যে, এবার যাওয়া যাক দার্জিলিং শহরের মধ্যে। আমাদের বাঙালিদের মনে চিরকালই দার্জিলিং একটা আলাদা জায়গা নেয়। দার্জিলিংয়ের টয় ট্রেন, সবুজ ঘেরা টি গার্ডেন আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আমাদের একঘেয়ে জীবন থেকে কিছুটা মুক্তি এনে দেয়। তাই আমরা বারবার দার্জিলিংয়ে ফিরে ফিরে আসি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আমাদের হোটেলটা যেটা আমরা বুক করেছি সেটা একদম মল রোডের উপরে। চলুন তাহলে এবার আমাদের হোটেলের দিকে যাওয়া যাক। ঘড়িতে বাজে এখন 1:30। আমরা একদম হোটেলের সামনে চলে এসেছি। চলুন তাহলে এবার লাগেজগুলো নিয়ে এগোনো যাক। এই যে লুনার রেস্টুরেন্ট এটা লেখা আছে, এর উপরেই হচ্ছে আমাদের হোটেলটা। আজ আমি আপনাদের দেখাবো দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য লাক্সারিয়াস হোটেল, যেটা একদম মল রোডের উপরে, আর আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু রুম থেকে দেখতে পাবেন। প্রায় কম করে 30টা সিঁড়ি পেরিয়ে ডেকলিংয়ের রিসেপশনে আমরা এসে পৌঁছেছি। এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আসতে গিয়ে আমাদের তো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এটা হচ্ছে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে আমরা এসেছি, থার্ড ফ্লোরেই আমরা রুম পেয়েছি। এটা একটা কমন ডাইনিং প্লাস ড্রয়িং হল। আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম, সেটাই চলুন একবার দেখাই আপনাদের। এটা একটা সুইট রুম, এখানে একটা বেড আছে, এটা একটা উইন্ডো। উইন্ডোতে ভিউ নেই, পাশে বিল্ডিং। আচ্ছা, একটা টিভি আছে। এই সুইট রুম আর ফ্যামিলি রুমের চার্জেস হচ্ছে 8000 পার ডে করে। এখানে আর একটা বেড রেখেছে, এখানে 3 জন অনায়াসে শুয়ে যেতে পারবে। 2টো সোফা আছে, মিরর কাম চেয়ার টেবিল আছে, আর এখানে একটা সুন্দর ভিউ সাইড উইন্ডো আছে। এটা হচ্ছে ওয়াশরুম, WC ওয়াশ বেসিন, মিরর সবকিছু অ্যাভেলেবেল, অ্যান্ড গিজারও অ্যাভেলেবেল আছে। আমাদের আরও 2টো ডাবল বেড শেয়ারিং রুম নেওয়া হয়েছিল। ফ্যামিলি রুমে কিন্তু অনায়াসে 8 জন মতো জায়গা হয়ে যাবে সোফা নিয়ে। আর তাহলে কাপল রুমগুলো আর আপনার ডাবল বেড শেয়ারিংয়ে 2জন করে 4 জন। চলুন তাহলে এই রুমটা আপনাকে আমরা দেখিয়ে দিই। এটা অনায়াসে 2 জন শুয়ে যাওয়ার মতো জায়গা হয়ে যাবে। একটা টিভি আছে, আর এখানে আপনাদের চা কফি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। একটা কভার দিয়েছে, আর এখানে ভিউ দেখার জন্য একটা চেয়ার আর টেবিল, আর টি এনজয় করার জন্য
আর এখানে সুন্দর উইন্ডো থেকে ভিউ দেখা যাচ্ছে। আর এখন পুরোটাই মেঘলা আকাশ, তাই জন্য ক্লিয়ার কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা ছোটোর উপরে বেশ নিট অ্যান্ড ক্লিন, গিজার, ডাব্লিউসি, ওয়াশ বেসিন, মিরর সব কিছুই অ্যাভেলেবেল আছে। এখানে নন ভিউ রুমের চার্জেস হচ্ছে 3500 আর ভিউ রুমের চার্জেস হচ্ছে 4500। অ্যাডভান্স কিন্তু আগের থেকে হাফ পেমেন্ট করে দিতে হয়। আমাদের ট্রিপের ক্যাশিয়ার, তার মাথায় অনেক হেডেক, সে এখন মন দিয়ে টাকা গুনছে। একটু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমরা এখন পিৎজা খেতে বসেছি। পিৎজাটা আমরা অবভিয়াসলি অর্ডার দিয়েই নিয়েছি। দার্জিলিংয়ে গিয়েও পিৎজা ক্রেভিং যায়নি, পিৎজাটা আমাদের দার্জিলিংয়ে গিয়েও খেতে হতো। কলকাতার মতো আমরা ওখানে গিয়েও জোম্যাটোই ইউজ করেছি। পেট পুজো তো হয়ে গেছে, এবার একটু আমরা মাল রোডের দিকে যাব। রেডি হয়ে গেছি। দার্জিলিংয়ে সান্দাকফু থেকে কম্পারেটিভলি ঠান্ডা অনেকটা কম। এখন টেম্পারেচার হচ্ছে 11 to 12 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে নামলাম, আর মনে হচ্ছে না আর রাত্রিবেলা উঠতে পারবো বলে সিঁড়ি দিয়ে। দূর থেকে যেই লাইটিংগুলো দেখছেন, এটাই কিন্তু মল রোডের লাইটিং। এই মল রোডের পাশেই কিন্তু একদম আমাদের হোটেলটা, তাই জন্য নেমেই জাস্ট 2 মিনিটের হাঁটা। অ্যান্ড মল রোডের স্টার্টিংই হচ্ছে উইন্টার কালেকশন। উইন্টার কালেকশনে কিন্তু একদম জবরদস্ত হচ্ছে অফার চলছিল। স্টার্টিং কিন্তু অনলি 200 থেকে। মল রোডে সকালে বলুন বা বিকেলে বা রাতে সব সময় কিন্তু ভিড়টা আপনারা দেখতেই পাবেন। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই কিন্তু আমরা মল রোডের চৌরাস্তা মোড়টা পাবো। কেনাকাটা, খাওয়া দাওয়া এবং সাধারণ দর্শন ছাড়াও আপনি এখানে ঘোড়ায় চড়ার মতো কার্যকলাপে লিপ্ত হতে পারেন। বেশ কয়েকজন স্থানীয় পুরুষ আছেন যারা এই সুযোগটি দেন। কিন্তু ঘোড়া কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না খুব একটা, বৃষ্টির দিনে এলে হয়তো দেখতে পাওয়া যেতে পারে। আর আমরা দার্জিলিং মলে আসবো আর গ্লেনারিসে আসবো না, সেটা তো আর হয় না। গ্লেনারিসের সামনে দেখুন অজস্র ভিড়, তাও একটু ফাঁক পেয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। গ্লেনারিসের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদম চৌরাস্তা মোড়ে এসে পৌঁছে গেছি। আমার মতো আপনারাও হয়তো অনেকেই জানেন, দার্জিলিং মলের এক প্রান্তে নেপালি কবি ভানুভুক্ত আচার্যের সোনার মূর্তি রয়েছে। আর এই স্ট্যাচুর সামনে কিন্তু ফটো তোলাটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে যায় সবার জন্যে। নেহেরু রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চৌরাস্তা হয়ে রাতে দার্জিলিং শহরটা দেখতে এসেছি একটা ভিউ পয়েন্টে। যদি পরিষ্কার দিন পাওয়া যায় তাহলে দার্জিলিং মল থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জগুলি স্পষ্ট দেখা যায়। কলকাতার তো অনেক হস্তশিল্প মেলা, সরস মেলা দেখেছি, এবার চলুন দার্জিলিংয়ের সরস মেলা দেখা যাক। আমরা যেদিনকে গেছিলাম তার পরের দিন থেকে সরস মেলা স্টার্ট। আজকে জাস্ট এরা শুধু সাজিয়ে রেখেছে, কাল থেকেই যেহেতু স্টার্ট, সব স্টলগুলো কালকে থেকেই কিন্তু ওপেন হবে। আমরা হাঁটতে হাঁটতে সন্ধেবেলা পুরো এক পাক চক্কর দিলাম মল রোডের এলাকায়। ঘড়িতে এখন রাত 8:30 আর এবার আমরা ডিনার করব। ডিনারের জন্য কিছু প্যাকিং করে নিয়ে যেতে হবে, কারণ এত তাড়াতাড়ি আমাদের খাওয়ার তো অভ্যেস নেই। আমরা 16 আনা থেকে খাওয়ার অর্ডার দিয়েছিলাম। এইভাবেই দার্জিলিংয়ে প্রথম দিন শেষ হলো আমাদের। এই 7টা দিন ছুটির জন্য আমরা সবাই কষ্ট করেছি নিজেদের কাজের জায়গায়, শুধু এই কিছু মুহূর্ত আনন্দ করব বলে, পাহাড়ের কোলে কয়েকটা দিন কাটাবো বলে। একটাই তো জীবন, টাকা পয়সা বেঁচে থাকতে সত্যি দরকার সবার, কিন্তু এই যে স্মৃতিগুলো আমরা জমাচ্ছি এইগুলোই শেষ বয়সে সঙ্গী হবে। তাই আপনাদেরও বলি, এত ভাববেন না, টাকা জমান আর বেরিয়ে পড়ুন পাহাড়ের উদ্দেশ্যে।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমার পরের ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।